নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার হাড়োয়া বিধানসভার যে সার্কেস ময়দান, এই সার্কেস ময়দানে মূলত আজকে মিনাখা ও হাড়োয়া বিধানসভার যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেব ও মিনাখা বিধানসভার মনোনীত প্রার্থী উষারানী মণ্ডল, এই মূলত দুটো বিধানসভার যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, এদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশাল জনসভা এই সার্কেস ময়দান প্রাঙ্গণে, এই সার্কেস ময়দান প্রাঙ্গণে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় আমরা এসে এটুকু দেখলাম যে এখানে বারাসাত বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্ব তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি বারাসাত ব্লক 2 এর সভাপতি থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্ব তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি আপনাদেরকে এটাও দেখাবো যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কেন্দ্র করে এখানকার যে সাধারণ মানুষ, হাড়োয়া ও মিনাখা বিধানসভার তথা বসিরহাট সাংগঠনিক জেলার যে সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উচ্চ প্রভাবের প্রায় লক্ষাধিক মানুষের ভিড় এখানে লক্ষ্য করা যায়। এখানে মানুষ জমায়েত করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, তার বার্তা শোনার জন্য। এখানে লক্ষাধিকের উপর মানুষ এখানে জমায়েত করেন। এই ময়দানের কানাই কানাই পর্যন্ত লোক ভর্তি ছিল। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন এই মঞ্চ থেকে, এই যে সভা মঞ্চ থেকে, হাড়োয়া সার্কাস ময়দানের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা আপনাদের দেখাবো উজালা বাংলা নিউজের পর্দায়। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি সমস্ত তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থক থেকে শুরু করে ও নেতৃত্ব যারা আছেন তাদের উদ্দেশ্যে অনেক বার্তা দিলেন, সেটা আপনাদের উজালা বাংলা নিউজের পর্দায় শোনাবো। শুধু তাই নয়, এখানে আরো একটা জিনিস দেখলাম যে সমস্ত ধর্মের যে সমন্বয়ে এই যে বাংলার যে বাংলার সম্প্রীতির বাতাবরণ এই মঞ্চ থেকেই সেটা লক্ষ্য করা যায়। সেটা আমরা উজালা বাংলা নিউজের পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করব। আসুন আমরা এটুকু দেখবো যে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী তিনি হতে চলেছেন, এই জমায়েত থেকে, এই আজকের সভা থেকে এটা পরিষ্কার যে মিনাখা বিধানসভা ও হাড়োয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী, হাড়োয়া বিধানসভার প্রার্থী বিশিষ্ট সমাজসেবী মুফতি আব্দুল মাতিন সাহেব, তার জয় নিশ্চিত। তার পাশাপাশি মিনাখা বিধানসভার যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উষারানী মণ্ডল, তার জয় নিশ্চিত। এর থেকে এটা প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য ও তাকে দেখার জন্য এই যে হাড়োয়া সার্কাস ময়দানে যে মানুষের ঢল নেমেছে, প্রায় লক্ষাধিক মানুষের ঢল নেমেছে, এর থেকে প্রমাণ এটাই হয় যে আগামী আসন্ন বিধানসভা নির্বাচন 23শে এপ্রিল, দ্বিতীয় দফা হলো 29শে এপ্রিল। এই দুটো দফায় যে নির্বাচন, এই দুটো দফায় নির্বাচনের ফল এখান থেকে পরিষ্কার যে আগামী 4 তারিখ 4 মে যে বিধানসভা নির্বাচনের যে রেজাল্ট পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এই সভা থেকে পরিষ্কার হয়ে গেল। শুধু তাই নয়, তার পাশাপাশি আপনাদের দেখাবো যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বিগত 15 বছরে তিনি কতটা উন্নয়ন করেছেন। শুধু তাই নয়, আপামর সাধারণ বাংলাভাষীদের সাধারণ পশ্চিমবঙ্গবাসীকে তিনি এই 15 বছরে প্রায় 94টির উপর প্রকল্প তিনি উপহার দিয়েছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি 2026-এ এসে তার যুগান্তকারী সিদ্ধান্ত যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্পের মাধ্যম দিয়ে বাংলার আপামর সাধারণ যে বেকার যুবক যুবতী 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তারা লক্ষ্মীর ভান্ডারের মতো হাতে পাবে। শুধু তাই নয়, তার পাশাপাশি আপনাদেরকে এটা দেখাবো যে বাংলার যিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই সভা থেকে কি বলেছেন উজালা বাংলা নিউজের পর্দায় সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, দুজনেই এসছে না? উনি ওনার হাতে না, ওনার হাতে না তো খালেক এসো। আমরা সবাই আমাদের তৃণমূল কংগ্রেসকে জোড়াফুলকে ভোট দেওয়ার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি। দেবেশ মন্ডল হিম্মলগঞ্জ থেকে এসছে।
ও এখনো বিধায়ক আছেন, আমি ওকে ডেকে পাঠিয়েছি, আমাকে দিয়ে বনদেবীর মন্দির তৈরি করেছিল। অনেক ধন্যবাদ। ও আপনাদের নমস্কার জানাচ্ছে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি এই আপনারা বসুন। আমি বিশেষ করে আমাদের যারা প্রার্থী সরোজ লিটন বলে আমি ওকে চিনি, ওর পুরো নাম হচ্ছে বুরহানুল মুকাদ্দিম লিটন, সভাপতি বসিরহাট মহকুমা সাংগঠনিক জেলা। উষারানী মণ্ডল আমাদের প্রার্থী মিনাকা বিধানসভা। মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব প্রার্থী হারোয়া বিধানসভা। এসকে রাবিউল ইসলাম, দেবেশ মণ্ডল, আব্দুল খালেক মোল্লা কোঅর্ডিনেটর মিনিয়াখা ও হারোয়া বিধানসভা সহ আমার জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বুথ, ব্লক, জেলা, অঞ্চল কমিটির সকল শাখা সংগঠন, সকল মা, ভাই ও বোনেরা, আপনারা জানেন আগামী শুভ নববর্ষে আপনাদের অনেক শুভকামনা জানিয়ে যাই। ওই দিনটা বাংলা দিবসও আছে। আগে বাংলা দিবস ছিল না, অন্যান্য রাজ্য দিবস ছিল, কিন্তু বাংলা দিবস ছিল না। তাই আমরা পয়লা বৈশাখ, শুভ নববৈশাখকেই আমরা বাংলা দিবস হিসেবে ঘোষণা করেছি। আপনাদের সকলকে তার জন্য আগাম শুভ অভিনন্দন রইল। আপনারা জানেন মিনাখা আসনে আমাদের প্রার্থী উষারানী মণ্ডল মিনাখা ব্লক ও হারোয়া ব্লকের 4টি পঞ্চায়েত এই বিধানসভায় আছে। সুন্দরবন আমাদের গর্ব, এবং আমরা সুন্দরবনে, এটা ইউনেস্কো হেরিটেজ, সুন্দরবনকে আমরা আলাদা জেলা তৈরি করব আগামী দিন। এটা আমরা অলরেডি প্রসেস করছি, যাতে আমরা বলেছি 7টা নতুন জেলা করব, তার মধ্যে সুন্দরবন কিন্তু নতুন জেলা হবে, যাতে আপনাদের এখানে সব কিছু আপনারা সামনাসামনি পান, অত দূরে যেতে না হয়। এখানে থানা হয়েছে, এসএনসিউ হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হার্ট হয়েছে, আপনারা জানেন পলিটেকনিক হয়েছে। অনেক টাকা খরচা করে এই সব ব্লকগুলোকে পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। একদিকে ভেরি, অন্যদিকে চাষবাস, অন্যদিকে মানুষের রুজি রোজগার। একদিকে কুমিরের সাথে লড়াই, অন্যদিকে বাঘের সাথে লড়াই, অন্যদিকে নিজের জীবন জীবিকার লড়াই। এই লড়াইয়ে সুন্দরবনকে নিয়ে আমরা একটা প্ল্যানিং করছি নতুন করে। যদিও আমরা 5 কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি, ম্যানগ্রোভ গাছ, যে গাছ নদীর পাড় শক্ত করে। আমরা সুন্দরবন নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করছি, যাতে এই নদী মাতৃকা দেশ, বিশেষ করে বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ। একদিকে ইছা নদী, তো আর একদিকে হচ্ছে ভাগীরথী। একদিকে দীঘার সমুদ্র সাগর, তো অন্যদিকে গঙ্গাসাগর। সব কিছু নিয়ে আমাদের চলতে হয়। একদিকে মন্দির, একদিকে মসজিদ, একদিকে গুরুদ্বারা, একদিকে গির্জা, একদিকে জাহের থান, একদিকে মাঝির থান, সর্বধর্ম সমন্বয়ের বড় পীঠস্থান। প্রতিবার 15ই আগস্ট, 26শে জানুয়ারি আমরা বনবিবির পালাকে নিয়ে যাই। তার কারণ হচ্ছে সুন্দরবনকে আমরা কিন্তু খুব গুরুত্ব দিই, মনে রাখবেন। এখানে মহিলা থানা হয়েছে, এখানে নতুন করে থানা হয়েছে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট হয়েছে, অনেক কাজ হয়েছে। আমি কাজের জন্য আবার পরে বলবো, আমি প্রতি বছরই ভোট না হলে সুন্দরবন জেলায় আসি। বসিরহাট স্বাস্থ্য জেলা হয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, হিঙ্গলগঞ্জে বড়বিবি সেতু, হাসনাবাদের কাটাখালী সেতু হয়েছে, হাসনাবাদেও পানীয় জল প্রকল্প হয়েছে। আপনারা জানেন আগে যত চাষির ধান নষ্ট হতো, এখন যদি চাষির ধান নষ্ট হয়
আমরা তাকে ক্রপ ইন্স্যুরেন্স করে রেখে দিয়েছি তাদের নামে, তারা ক্ষতিপূরণ পায়। তার কারণ চাষিদের কাছে পয়সা নেই, আমরা তাদের আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা করে তাদের বিনা পয়সায় তাদের সমস্ত ক্ষতিপূরণ দিই। এছাড়াও আমি একটা তৈরি করেছি, লোনা জলে সমুদ্রে যখন ধান নষ্ট হয়ে যায়, সেই ধানগুলো ফেলবো কেন? সেই ধানগুলোকে রিসার্চ করে আমরা বের করেছি, আমরা একটা নতুন ধান করছি, সেটা হচ্ছে স্বর্ণ ধান, এবং সেই ধানটাকে আমরা কিন্তু কাজে লাগাচ্ছি এবং বিক্রিও করছি। এতে চাষিদেরও লাভ হচ্ছে, এতে মানুষেরও লাভ হচ্ছে। মনে রাখবেন, ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো, কিন্তু আমরা ইলিশ মাছ যাতে বাংলায় জন্মায় 2013 সালে ডায়মন্ড হারবারে একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে, অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আগে বাংলায় সব ডিমটাই আসতো হায়দ্রাবাদ থেকে, এখন বাংলায় 90% ডিম আমরা নিজেরা তৈরি করি। এমনকি চুনো মাছ, পুঁটি মাছ, সেগুলো সংরক্ষণের জন্য আমরা চুনো পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়, ওতে পয়সা বেশি লাগে, ট্রান্সপোর্ট খরচা। আমরা চাই বাংলার মৎস্যজীবীরা তারা মাছ বড় করুক এবং তাদের মাছ বাংলায় চলুক, যাতে তাদেরও দুটো পয়সা আসে, এটা মাথায় রাখবেন। যদি কোনো মৎস্যজীবী হারিয়ে যায়, আমরা তাদের একটা কার্ড দিয়েছি, মৎস্যজীবী কার্ড। সেই কার্ডে আমরা আইডেন্টিফাই করি, ট্র্যাক করতে পারি সে কোথায় পড়ে আছে। ঝড় জলে অনেক সময় তারা ওপারে পড়ে গিয়ে আটকে থাকে, আমরা তাদের আবার ফিরিয়ে নিয়ে আসি। তার কারণ এটা আমাদের সামাজিক দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আপনারা জানেন আজকে সবচেয়ে বড় প্রশ্ন কি ইলেকশনে? আগামী দিন মানুষের অস্তিত্ব থাকবে কিনা, আগামী দিন বাংলার অস্তিত্ব থাকবে কিনা, আগামী দিন তপশিলীভুক্ত আমার ভাই বোনদের অস্তিত্ব থাকবে কিনা, আমার আদিবাসী ভাই বোনদের অস্তিত্ব থাকবে কিনা, আমার সংখ্যালঘু ভাই বোনদের অস্তিত্ব থাকবে কিনা, আমার হিন্দু ভাই বোনদের ভাষা থাকবে কিনা, মুসলিমদের ভাষা থাকবে কিনা, আদিবাসীদের ভাষা থাকবে কিনা, শিডিউলকাস্টদের ভাষা থাকবে কিনা। আপনি আপনার ভাষায় কথা বলেন, বাংলার বাইরে গেলে উড়িষ্যায় মারা হয়। গতকাল উড়িষ্যার অত্যাচার করা হয়েছে। বিজেপি রাজ্যগুলোতে বাংলার লোক গেলে, বাংলা ভাষায় কথা বললে তাকে অনুপ্রবেশকারী বলা হয়। আর বিজেপি, তুমি যত বহিরাগতদের নিয়ে আসো, তারা আমাদের রাজ্যে আমাদের জন্য অনুপ্রবেশকারী, এটা মাথায় রেখে দাও। বর্ডার কার হাতে? বিজেপির হাতে। সিআরপিএফ কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। বিজেপি মানে আমি বিজেপি সরকারের কথা বলছি। ইনকাম ট্যাক্স কার হাতে? বিজেপি সরকারের হাতে। ইডি কার হাতে? বিজেপির হাতে। সিবিআই কার হাতে? বিজেপির হাতে। প্লেন কার হাতে? বিজেপির হাতে। তোমরা আজকে বাংলাকে দখল করার জন্য 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছো। মনে রেখো, তাতেও আমরা জিতবো। আমি সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষ লোকের নাম তুলেছি, আগামী দিন সবার নাম তুলব। আমার একটাই দুশ্চিন্তা, তাদের নামটা ভোটের পরে উঠলে তাদের অস্তিত্ব থাকবে, কিন্তু তারা ভোটটা দিতে পারবে না। বিজেপি, তুমি এটাই চাও? পুরো গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মতো বিক্রি করে দিয়েছো। তোমাদের জন্য কনসেশন আর সাধারণ মানুষের জন্য ডিলিশন। এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। মনে রাখবে, কোনো দিন মানুষ তোমাদের